হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গলি মিশিয়ে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং সকলে এখন খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তা আমি অনিমেষ কুন্ডু আজকে তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো WBTA টেস্ট পেপারের দার্জিলিং ডিস্ট্রিক্টসের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে কিভাবে উত্তর লিখবে বা কোশ্চেনগুলোর উত্তর কি হবে সেটা নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এই সময় যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে এই টেস্ট পেপারে যদি কোশ্চেনগুলোকে তোমরা মন দিয়ে এবং প্রত্যেকটা কোশ্চেনকে ধরে ধরে প্র্যাকটিস করো, তাতে শর্ট কোশ্চেন হোক বড় কোশ্চেন হোক, তাহলে কি হবে, তোমরা পরীক্ষার হলে গিয়ে কোনো রকম কোনো টেনশন করতে হবে না। খুব পরিষ্কারভাবে তোমরা উত্তর লিখে আসতে পারবে এবং সমস্ত কোশ্চেনের উত্তরই তোমরা কমন পাবে। তো এর জন্য প্রত্যেক টেস্ট পেপার সেট প্র্যাকটিস করা খুব দরকার। তো সেই জন্যই আমি এই প্রত্যেকটা টেস্ট পেপারের যে কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেনকে ধরে ধরে প্র্যাকটিস করাচ্ছি তোমাদের। তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো অসুবিধা হবে না। তো দেখো ১ নম্বরে যে প্রথম কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর দেওয়া আছে, তাই ওগুলো আলোচনা করছি না। ২ নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এই কোশ্চেনের ১ম এই যে কোশ্চেনটা আছে, একক স্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি কিরূপ? একক স্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি কিরূপ? একক স্থিতিস্থাপক মানে কি? একক স্থিতিস্থাপক মানে হচ্ছে যার ইলাস্টিসিটি E equals to 1। E equals to 1 মানে কি? যে দামের যে হারেই পরিবর্তন হবে, যোগানের পরিবর্তন ঠিক সেই হারেই হবে। যোগান মানে কি? যোগান হচ্ছে এদিকে P যদি মাপি, এদিকে S Q মাপি, এরকম সাপ্লাই রেখা হয়। একক স্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি কিরূপ হবে? কারণ একক স্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি হবে এটা 45 ডিগ্রি লাইন। এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। যোগান রেখার আকৃতি কিরূপ হবে একক স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে? মূল বিন্দুগামী একটা ঊর্ধ্বগামী একটা সরলরেখা। ওকে। ২ নম্বর, যোগান নির্ধারক যেকোনো দুটি বিষয়ের উল্লেখ করো। যোগান নির্ধারক, যোগান কি কি বিষয়ের উপর নির্ভর করে? যোগান নির্ভর করে উপাদানের দামের উপর। যে উপাদানগুলো দিয়ে একটা দ্রব্য উৎপাদন করছি সেই উপাদানের দামগুলো যদি বৃদ্ধি পায় তাহলে যোগানের পরিমাণ কমে যাবে একই দামে। এছাড়া হতে পারে ভবিষ্যৎ দাম সম্পর্কে প্রত্যাশা। এই দুটো বলা যেতে পারে। ২ নম্বর হচ্ছে ড্যাশ বাজারে বিজ্ঞাপনের গুরুত্ব সর্বাধিক। কোন বাজারে বিজ্ঞাপনের গুরুত্ব সর্বাধিক? না মনোপলিস্টিক কম্পিটিশন, অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে, যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা প্রায় সমজাতীয় দ্রব্য বিক্রি করে সেই বাজারে বিজ্ঞাপনের গুরুত্ব সর্বাধিক, অর্থাৎ মনোপলিস্টিক কম্পিটিশন বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। অথবা আছে একচেটিয়া কারবারি মুনাফার পরিমাণ ড্যাশ রেখা স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। একচেটিয়া কারবারের মুনাফা কিসের উপর নির্ভর করে? একচেটিয়া কারবারের মুনাফা আমরা জানি এটা AR হয়, এটা MR হয় এবং MR ইকুয়ালস টু MC এখানে হয় এবং এটাই টাচ করে নাও। তো একচেটিয়া কারবারের মুনাফার পরিমাণ ড্যাশ রেখার স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে না, এটা AR রেখার স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে এবং এর স্থিতিস্থাপকতা অবশ্যই একচেটিয়া বাজারের ক্ষেত্রে একের থেকে বেশি হওয়া উচিত, তবেই একচেটিয়া বাজারে ভারসাম্য থাকবে। সত্য মিথ্যা? একচেটিয়া ফার্মের ক্ষেত্রে MR ইজ গ্রেটার দেন AR। MR কি এটাই একচেটিয়া বাজারের ক্ষেত্রে MR কি AR এর থেকে বেশি হয় না, কারণ এখানে দেখতে পাচ্ছি AR MR এর থেকে বেশি হয়, তাহলে অর্থাৎ তিনের একচেটিয়া ফার্মের ক্ষেত্রে MR ইজ গ্রেটার দেন AR মিথ্যা। সত্য মিথ্যা? পরেরটা, শুধুমাত্র পূর্ণ প্রতিযোগিতা বাজারেই দাম পৃথকীকরণ সম্ভব না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম গ্রাহিতা এবং এখানে দাম মার্কেট ঠিক করে দেয়, অর্থাৎ দাম পৃথকীকরণ একদমই সম্ভব না, এটা মিথ্যা। একচেটিয়া বাজারে প্রবেশের আইনগত বাধা থাকে না। একচেটিয়া বাজারে প্রবেশে আইনগত বাধা থাকে, আইনগত অনেকই একচেটিয়া বাজার পাওয়া যায়, এটা ভুল। অর্থনীতিতে মন্দার সময় কার্যকারী চাহিদা ড্যাশ হয়। মন্দা মানে কি? আমরা বিজনেস সাইকেল এরকম জানি, এটা মন্দা মানে এই সিচুয়েশনে। এখন কার্যকারী চাহিদা যখন মন্দা হয় তখন কার্যকারী চাহিদাতে লোকের অ্যাকচুয়াল ডিমান্ড কি হয়? কমে যায়। তাহলে কার্যকারিতা কি হবে? চাহিদা কি হবে? ড্যাশ হয়, কম হয়। ড্যাশ রেখার মাধ্যমে আয় বৈষম্য পরিমাপ করা হয়। আয় বৈষম্য কি রেখার মাধ্যমে পরিমাপ করা হয়? না লরেঞ্জ রেখার মাধ্যমে। এটা হচ্ছে সমতা রেখা, এটা লরেঞ্জ রেখা, তাহলে লরেঞ্জ রেখার মাধ্যমে আয় বৈষম্য পরিমাপ করা হয়। সমপার্থক্যের মান ঋণাত্মক হতে পারে না, কখনোই না, সবসময় ধনাত্মক হয়। এটা এটা তোমরা নিজেরা বলবে। একচেটিয়া অনুসন্ধান কমিটি গঠিত হয় কত সালে, এটা তোমরা লিখে জানাবে আমাকে। মহল নিবেশ কমিটির মতে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য বেশি। হ্যাঁ, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে আয় বৈষম্য বেশি। মৌসুমি বেকারত্ব মূলত কোন ক্ষেত্রে দেখা যায়? কৃষি ক্ষেত্রে। আর একটা ইন্ডাস্ট্রি হচ্ছে আইসক্রিম শিল্প, এর ক্ষেত্রেও দেখা যায়। কৃষি ক্ষেত্রে কিছু কিছু শিল্পতেও দেখা যায়। তো মেনলি কৃষি ক্ষেত্রে কিন্তু মৌসুমি বেকারত্ব দেখা যায়। ভারতের অর্থনীতি আয় বৈষম্যের যে কোন একটি কারণ ব্যাখ্যা করো। আয় বৈষম্যের মেন কারণ ধরে নাও বেকারত্ব। গ্যাটস কি? না গ্যাটস হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস। এর সঙ্গে অথবা দেওয়া আছে ট্রিপস কি? ট্রিপস হলো ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। ওকে। এরপরে ২ নম্বরের যে কোশ্চেনগুলো আছে
সেটা হচ্ছে চাহিদার সূত্রটি বিবৃতি করো। চাহিদার সূত্রটি কি? অন্যান্য সকল কিছু অপরিবর্তিত অবস্থায় কোনো দ্রব্যের দামের বৃদ্ধির ফলে চাহিদার হ্রাস হয় এবং দামের হ্রাসের ফলে চাহিদার বৃদ্ধি হয়। চাহিদা ও দামের এই বিপরীত সম্পর্ককে চাহিদা সূত্র বা নিয়ম বলা হয়। ওকে, চাহিদার আয়গত স্থিতিস্থাপক কাকে বলে? না, ক্রেতার আয়ের 1% পরিবর্তনের ফলে চাহিদার যত শতাংশ পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা। এটা একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দেখাতে পারা যায়। elasticity of income is a function of কি হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম, আর এটা হবে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড। অর্থাৎ আয়ের 1% পরিবর্তনের ফলে চাহিদা যত শতাংশ পরিবর্তন হয়। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা বলতে কি বোঝায়? সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে দামের 1% পরিবর্তনের ফলে চাহিদা যদি অসীম পরিবর্তন হয় তাকে বলা হয় সম্পূর্ণ স্থিতিস্থাপক। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখাটা অনুভূমিক হয়। ওকে, ফার্মের পরিবর্তনীয় ব্যয় বলতে কি বোঝায়? পরিবর্তনীয় ব্যয় মানে কি? উৎপাদন বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে যা পরিবর্তন হয়। তাহলে এটা কি হতে পারে? কাঁচামালের ব্যয় হতে পারে, বিদ্যুতের বিল হয়, অস্থায়ী শ্রমিকের ব্যয় হতে পারে। এই তিনটি হতে পারে। এর সঙ্গে অথবা আছে গড় স্থির ব্যয় রেখার আকৃতি কি? প্রথমত আমরা জানবো স্থির ব্যয় রেখার আকৃতি কি? স্থির ব্যয় মানে কি? স্থির ব্যয় হচ্ছে ফিক্সড। কিউ যাই হোক না কেন টোটাল ফিক্সড কস্ট ফিক্সড থাকে। এবার এটাকে গড় স্থির ব্যয় রেখার আকৃতি হয় এরকম। এটা মুছে দিচ্ছি। গড় স্থির ব্যয় রেখার আকৃতি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বলা হয় বাংলায়। অপূর্ণাঙ্গ প্রতিযোগিত বাজারে এ আর এম আর এর মধ্যে সম্পর্ক কি হয়? আমরা জানি এ আর এম আর এর মধ্যে সম্পর্কটা এম আর ইকুয়ালস টু এ আর ব্র্যাকেটের মধ্যে 1/1 মাইনাস ইপি। ওকে, এটা হলো অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে এ আর এম আর এর মধ্যে সম্পর্ক। মন্দার সময় কোন ধরনের রাজস্ব নীতি গ্রহণ করার প্রয়োজন হয়? মন্দা মানে কি? যখন ডিমান্ড কমে যায়, যখন কার্যকরী চাহিদা কমে যায়, তাহলে তখন কি ধরনের রাজস্ব নীতি নেওয়া যেতে পারে? প্রসারমূলক রাজস্ব নীতি, অর্থাৎ ট্যাক্স কমানো, সরকারের ব্যয় বাড়ানো, প্রসারমূলক রাজস্ব নীতি নেওয়া যেতে পারে। বিস্তৃতি পরিমাপক হিসেবে প্রসারের দুটি সুবিধা লেখো। প্রসার খুব সহজে পরিমাপ করা যায়। প্রসার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্য বলা হয় প্রসার। এখানে কিছু প্রসারের বার করতে দিয়েছে, বলছে 16, 25, 62, 2, 107 এবং 216। সব থেকে বেশি কি? 216 এবং সব থেকে কম কত? 2। তাহলে প্রসার হচ্ছে 214। ওকে, ছদ্ম বেকারত্ব কি? প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব একই। এটা রবিনসন এই কনসেপ্টটা দিয়েছেন। উনি কি বলেন? যে সমস্ত লেবারের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয়। অর্থাৎ এটা কি রকম দেখা যায়? ধরে নাও এমন এক, সাধারণত কৃষি ক্ষেত্রে বেশি দেখা যায় বা পারিবারিক যে বিজনেস হয় তার ক্ষেত্রে দেখা যায়। কিরকম? কোনো একজন মানুষ একটা কাজের সঙ্গে যুক্ত হওয়ার ফলে যদি তার উৎপাদন না বাড়ায়, অর্থাৎ ধরে নাও আমার বাবার একটা দোকান আছে, তো সেই দোকানে বাবা ব্যবসা করে যে পরিমাণ টাকা ইনকাম করছে, আমি কোনো কোথাও কাজ না পেয়ে যদি সেই দোকানে যাই এবং সেই দোকানে যাওয়ার ফলে আমাকে দেখে সাময়িকভাবে দেখে মনে হবে যে আমি কাজ করছি, আমি এমপ্লয়ি, অর্থাৎ আমি চাকরি করছি বা কাজ করছি বা যুক্ত কোনো একটা কাজের সঙ্গে, বেকার নই। কিন্তু বাস্তবে কিন্তু আমার বাবার ইনকাম বাড়ছে না। এই যে দেখে মনে হচ্ছে আমি সকার কাজ করছি, কিন্তু বাস্তবে আমার ইনকাম বাড়ছে না বা আমি বেকার, এক্সট্রা ইনকাম তৈরি করতে পারছি না। এই সিচুয়েশনটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। অর্থাৎ দেখে মনে হচ্ছে আমি কাজ করছি, আমি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত, কিন্তু বাস্তবে আমার ইনকাম জেনারেট হচ্ছে না, নতুন করে ইনকাম তৈরি হচ্ছে না। তো এটা কি বলা হচ্ছে? ছদ্ম বেকারত্ব। ভারতবর্ষে বেকারত্ব বৃদ্ধির যে কোনো দুটি কারণ। বেকারত্ব বৃদ্ধির মেন কারণ কি? দারিদ্রতা, সঠিক শিক্ষার অভাব, কর্মসংস্থানের অভাব ইত্যাদি। চেল্লিয়া কমিটি দুটি সুপারিশ উল্লেখ করো। দেখো, চেল্লিয়া কমিটি এরা ট্যাক্স সিস্টেমের ওপর 1991 একটা সুপারিশ করেছে। তো ওনারা যে কথাটা বলেছিলেন যেটা হচ্ছে যে প্রত্যক্ষ করকে বাড়াতে বলেছিলেন এবং পরোক্ষ করকে কমাতে বলেছিলেন। পরোক্ষ কর মানে যেটা আমরা সেল ট্যাক্স যেগুলো হয় সেগুলোকে বলা হয় পরোক্ষ কর। তো পরোক্ষ করকে কমাতে বলেছিলেন এবং প্রত্যক্ষ কর যারা বেশি বেশি ইনকাম করে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে মতো জিনিসগুলোকে বেশি করে বাড়াতে বলেছিলেন একটা। আর ২ নম্বর একটা সুপারিশ করেছিল যে মূলধনী এই যে অংশীদারি কারবারি হয়, তো এখানে অংশীদারি কারবারি ২ রকম ট্যাক্স কাটা হতো ওনাদের রেকমেন্ডেশন আগে। ওনারা বলেছিলেন যে যদি অংশীদারি কারবারের কাছ থেকে টাকা নেওয়া হয়, ট্যাক্স কাটা হয়, তাহলে সেই লোকটাই যখন ইনকাম ট্যাক্সের স্ল্যাবের আওতায় আসবে, তখন যদি টাকা নেওয়া হয়, তাহলে একই লোকের কাছে ২ বার টাকা নেওয়া হয়েছে। তো এইটা ওরা করতে বারণ করেছিল। বলেছিল হয় অংশীদারি কারবারি যারা আছে তাদের কাছ থেকে ওনারশিপ হিসেবে টাকা নেওয়া হোক, কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল ইনকামের উপর যেন ট্যাক্স না নেওয়া হয়। এটা করতে হয়েছিল। ব্যাংক রেট বলতে কি বোঝো? ব্যাংক রেট একটু বলে দিই। দেখো, ব্যাংক রেট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে কমার্শিয়াল পেপার বা বিল অফ এক্সচেঞ্জ এই দুটোকে জমা রেখে যখন টাকা ধার দেয়, তখন যে রেট অফ ইন্টারেস্ট নেয় সেটাকে বলা হয় ব্যাংক রেট। এটা সাধারণত ৯০ দিনের বেশি হলেই তবেই এই
লোনটাকে পাওয়া যায়, মানে তবেই এই রেটটা কার্যকরী হয়, অর্থাৎ 90 দিনের নিচে হলে কিন্তু রেপো রেট কাজ করে। ওকে? তো এই হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট স্কুলের কোয়েশ্চেন। আশা করি তোমরা সবগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেনে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। ২-১ টা কোয়েশ্চেন আমি লিখিনি, উত্তর বলিনি ইচ্ছা করেই। যদি তোমরা পারো সেগুলো উত্তর লিখে আমায় জানিও। বুঝতে পারবো তোমরাও কতটা মনোযোগ সহকারে দেখছো। ওকে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।